স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যে কাহিনী শুনব সেটি ভারতের স্বাধীনতা সংগ্রামের নতুন অধ্যায়, গান্ধীজির অভ্যুদয়। 1919 খ্রিস্টাব্দ ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অতি গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এই বছরেই মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেস তথা ভারতীয় জাতীয় মুক্তি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। তার আগমনে ভারতীয় রাজনীতি নতুন রূপ পরিগ্রহ করে। রাজনীতিকে তিনি ইংরেজি শিক্ষিত মধ্যবিত্তের বৈঠকখানা থেকে দরিদ্র কৃষক ও শ্রমিকের দিন কুটির, কৃষিক্ষেত্র ও কলকারখানায় পৌঁছে দেন এবং তিনি নিজে তাদের কাছের মানুষে পরিণত হন। পূর্ববর্তী নেতৃবৃন্দের মতো তিনি তার কর্মপ্রয়াস কেবলমাত্র আইনসঙ্গত বা সাংবিধানিক আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। সরকারের বিরুদ্ধে তিনি প্রত্যক্ষ সংগ্রাম শুরু করেন। বিপ্লবীদের সঙ্গেও তার মতপার্থক্য সীমাবদ্ধ রাখেননি। সরকারের বিরুদ্ধে তিনি প্রত্যক্ষ সংগ্রাম শুরু করেন। বিপ্লবীদের সঙ্গেও তার মতপার্থক্য অনেক ছিল। তিনি অহিংস সত্যাগ্রহতে বিশ্বাসী ছিলেন, হিংসায় নয়। তার সহজ সরল অনাড়ম্বর পোশাক পরিচ্ছদ, জীবনযাত্রা, ইংরেজি অপেক্ষা দেশীয় ভাষার প্রতি আকর্ষণ, সাধুসুলভ মাধুর্য, সত্যনিষ্ঠা ও ধর্মীয় গ্রন্থের প্রতি আগ্রহ ভারতীয় জনসাধারণ এবং আদর্শবাদী তরুণ মধ্যবিত্ত বুদ্ধিজীবীদের তার প্রতি আকৃষ্ট করে। কেবলমাত্র ইংরেজদের রাজনৈতিক অধীনতা থেকে মুক্তি লাভ করাই নয়, দেশবাসীকে সর্বপ্রকার শোষণ ও নিপীড়নের হাত থেকে মুক্ত করাই ছিল তার ব্রত। তিনি উপলব্ধি করেন যে দরিদ্র নিরন্ন গ্রামবাসী ও মহামারী কবলিত হতশ্রী গ্রামগুলিতেই ভারতের প্রাণশক্তি নিহিত আছে। তাই তার কাছে গ্রামবাসীর দুঃখ দুর্দশা মোচনের দাবি হল ভারতের প্রকৃত দাবি। হিন্দু মুসলিম ঐক্যের পক্ষে ও অস্পৃশ্যতার বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম এবং নারীর সামাজিক মর্যাদা উন্নয়নের আদর্শ তাকে সকলের চোখে মহিমান্বিত করে তোলে। তার নেতৃত্ব, আদর্শ ও কর্মপন্থা ভারতীয় রাজনীতিকে বহুল পরিমাণে শক্তিশালী করে এক নতুন পথে প্রবাহিত করে। 1919 খ্রিস্টাব্দ থেকে তার মৃত্যু পর্যন্ত তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেস ও জাতীয় আন্দোলনের মধ্যমণি। এ সময় তাকে কেন্দ্র করে তার নেতৃত্ব ও মতাদর্শে জাতীয় আন্দোলন পরিচালিত হয়েছে। এই কারণে এই যুগ গান্ধী যুগ নামে পরিচিত। মোহনদাস করমচাঁদ গান্ধী 1869 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন। 1891 খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাশ করে ভারতে প্রত্যাবর্তন করেন এবং আইন ব্যবসা শুরু করেন। 1892 খ্রিস্টাব্দে আইন ব্যবসার উদ্দেশ্যে তিনি দক্ষিণ আফ্রিকার নাটালে যাত্রা করেন এবং সেখানেই তার রাজনৈতিক জীবনের সূত্রপাত হয়। জীবিকার অন্বেষণে প্রায় 10,000 ভারতীয় শ্রমিক ও ব্যবসায়ী দক্ষিণ আফ্রিকায় বাস করত। বর্ণবৈষম্যের কারণে এই অঞ্চলে বসবাসকারী ভারতীয়দের কোনো নাগরিক অধিকার ছিল না এবং দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকার তাদের উপর নানা অত্যাচার চালাত। গান্ধীজি নিজেও একাধিকবার এই ধরনের অত্যাচারের শিকার হন। এই অঞ্চলে বসবাসকারী ভারতীয়দের অর্ধ বর্বর এশীয় বলে অভিহিত করা হত। তাদের কোনো ভোটাধিকার ছিল না। তাদের প্রত্যেককে পৃথকভাবে সরকারের কাছে নাম নথিভুক্ত করতে হতো এবং বিশেষ এক ধরনের কর দিতে হতো। তাদের কোনো ভালো জায়গায় বসবাসের অধিকার ছিল না। ঘিঞ্জি ও অস্বাস্থ্যকর বিশেষ এলাকায় তাদের বাস করতে হতো। ফুটপাতের উপর দিয়ে তাদের হাঁটার অধিকার ছিল না। এমনকি রাত্রি 9টার পরে তাদের ঘরের বাইরে যাওয়ার আইন ছিল না। এছাড়া পরবর্তীকালে ভারতীয়দের উপর আরও অপমানজনক নানা ধরনের বিধিনিষেধ আরোপিত হয়। এইসব অনাচার দূর করার উদ্দেশ্যে গান্ধীজি ভারতীয়দের সংঘবদ্ধ করে সম্পূর্ণ অহিংস পথে এক আন্দোলনের সূচনা করেন।
শেষ পর্যন্ত 1914 খ্রিস্টাব্দে সরকার ইন্ডিয়ান রিলিফ আইন পাশ করলে গান্ধীজির আন্দোলন প্রত্যাহৃত হয়। বলা বাহুল্য, সম্পূর্ণ অহিংস উপায়ে পরিচালিত এই আন্দোলনে শক্তিশালী শাসকের বিরুদ্ধে তিনি জয়যুক্ত হন এবং তার অহিংস কর্মপন্থা একটি শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার বলে স্বীকৃত হয়। গান্ধীজি পরিচালিত এই আন্দোলনের নাম সত্যাগ্রহ। বিখ্যাত ইংরেজ লেখক রাস্কিন রচিত শেষ পর্যন্ত মানে আনটু দ্য লাস্ট, রুশ সাহিত্যিক টলস্টয়ের ঈশ্বরের রাজ্য মানে কিংডম অফ গড এবং থরো ও এমারসনের রচনা দ্বারা প্রভাবিত হয়ে তিনি সত্যাগ্রহ সম্পর্কে তার ধ্যান ধারণা গড়ে তোলেন। সত্য ও আগ্রহ অর্থাৎ সত্যের প্রতি আগ্রহ থেকেই সত্যাগ্রহ কথাটি এসেছে। রাজনীতির ক্ষেত্রে গান্ধীজি প্রবর্তিত সত্যাগ্রহ এক অভিনব নীতি বা কৌশল। সত্যাগ্রহের মূল ভিত্তি হল সত্য এবং অহিংসা। সত্য ও অহিংসার উপর প্রতিষ্ঠিত এবং অন্যায়ের বিরুদ্ধে পরিচালিত সংগ্রামকে তিনি সত্যাগ্রহ বলে আখ্যা দেন। তিনি বলেন, শত্রুর প্রতি যে মানুষ ঘৃণা বা বিদ্বেষ পোষণ না করে এবং কোনোভাবে শত্রুকে আঘাত না করে, সে মানুষই যথার্থ সত্যাগ্রহ। তার মতে সত্যাগ্রহ হল আত্মার শক্তি, সোল ফোর্স, বা প্রেমের শক্তি, লাভ ফোর্স। তার মতে সত্যাগ্রহী অহিংস, অসহযোগ ও আইন অমান্যর দ্বারা শান্তিপূর্ণভাবে অনাচারের প্রতিবাদ করবে। সে কখনোই হিংস্র হয়ে উঠবে না। মুখ বুজে সব অত্যাচার সহ্য করে অত্যাচারীর হৃদয়ের পরিবর্তন ঘটানো বা তার অন্তরে শুভ বুদ্ধির জাগরণ ঘটানোই হল সত্যাগ্রহের উদ্দেশ্য। সত্যাগ্রহে অন্যায়কে ঘৃণা করবে, কিন্তু অন্যায়কারীকে নয়। তার মতে নিষ্ক্রিয় প্রতিরোধ হল দুর্বলের অস্ত্র, কারণ তাতেই হিংসার স্থান আছে। আর সত্যাগ্রহ হল সবলের অস্ত্র, কারণ কেবলমাত্র প্রবল আত্মসংযম ও নৈতিক বল থাকলেই মুখ বুজে অত্যাচার সহ্য করেও অত্যাচারীর মঙ্গল কামনা করা যায়। সংগ্রামের এই নতুন পদ্ধতির মাধ্যমেই তিনি দক্ষিণ আফ্রিকার শক্তিশালী শ্বেতাঙ্গ সরকারকে পরাজিত করতে সক্ষম হন। দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি পরিচালিত আন্দোলনের কয়েকটি তাৎপর্য লক্ষ্য করা যায়। ১. জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গান্ধীজি দক্ষিণ আফ্রিকার সকল প্রবাসী ভারতীয়কে ঐক্যবদ্ধ করে সংগ্রামে অবতীর্ণ হন। বলা বাহুল্য, এটি তার সাংগঠনিক দক্ষতার পরিচয়। ডক্টর জুডিথ ব্রাউন বলেন যে, দক্ষিণ আফ্রিকার ভারতীয়দের মধ্যে অধিকাংশই ছিলেন মুসলিম ব্যবসায়ী। তাদের জন্য সংগ্রামের ফলে গান্ধীজি ভারতীয় মুসলিমদের শ্রদ্ধা ও সহানুভূতি অর্জনে সক্ষম হন। দক্ষিণ আফ্রিকায় পরীক্ষিত অহিংস আন্দোলনের পদ্ধতি পরবর্তীকালে তিনি ভারতে প্রয়োগ করেন। দক্ষিণ আফ্রিকায় জয়লাভের ফলে তার আন্তর্জাতিক খ্যাতি বিস্তৃত হয়। তার নেতৃত্বের প্রভাব ভারতেও অনুভূত হয় এবং এই আন্দোলনের অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তীকালে তিনি ভারতীয় মুক্তি সংগ্রামের নেতৃত্বে প্রতিষ্ঠিত হন। ডক্টর এস.আর. মেহরোত্রার মতে গান্ধীজি ছিলেন ভারতীয় মুক্তি সংগ্রামে দক্ষিণ আফ্রিকা আন্দোলনের সবচেয়ে বড় উপহার। The greatest gift of the Indian struggle in South Africa to the Indian national movement was Gandhi himself. 1915 খ্রিস্টাব্দে 46 বছর বয়সে বিজয়ী বীররূপে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন। ভারতে এসেই সঙ্গে সঙ্গে তিনি রাজনৈতিক রঙ্গমঞ্চে অবতীর্ণ হন। তার রাজনৈতিক গুরু গোপাল কৃষ্ণ গোখলের পরামর্শে এই সময় ভারতের বিভিন্ন অঞ্চল ভ্রমণ করে তিনি ভারতীয় সমাজ, জনজীবন ও রাজনীতি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করতে সচেষ্ট হন। 1915 খ্রিস্টাব্দে তিনি আহমেদাবাদে সবরমতী আশ্রম প্রতিষ্ঠিত করে তার অনুগামী এবং বন্ধুদের সত্য, স্বাবলম্বন, গ্রাম উন্নয়ন ও অহিংসার বাস্তব প্রয়োগ সম্পর্কে শিক্ষাদান করতে শুরু করেন। এ সময় গান্ধীজিকে তরুণ জওহরলাল নেহেরু একজন বহু দূরবর্তী এবং অরাজনৈতিক ব্যক্তি বলে বর্ণনা করেন।
তিনি যখন ভারতে ফিরে আসেন তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল। ব্রিটিশ সাম্রাজ্যের অঙ্গ হিসাবে ভারতও যুদ্ধে ছড়িয়ে পড়ে। ইংরেজের ন্যায় বিচার, সমুন্নত সভ্যতা ও সংস্কৃতির প্রতি গান্ধীজি তখন বিশেষ শ্রদ্ধাশীল ছিলেন এবং ইংল্যান্ডের সঙ্গে ভারতের যোগাযোগকে তিনি ভারতের পক্ষে মঙ্গলকর বলে মনে করতেন। এই কারণে যুদ্ধকালীন অবস্থায় তিনি বিনা শর্তে সরকারকে নানাভাবে সাহায্য করতে থাকেন। তিনি মনে করতেন যে যুদ্ধের সময় দায়িত্বশীল সরকার গঠনের দাবি জানিয়ে সরকারকে ব্যতিব্যস্ত করা উচিত নয়। এই মূল্যবান কাজের জন্য সরকার তাকে কাইজার-ই-হিন্দ স্বর্ণপদক উপহার দেয়। সর্বভারতীয় রাজনীতিতে আবির্ভূত হওয়ার পূর্বে 1917 থেকে 1918 খ্রিস্টাব্দে তিনি 3টে আঞ্চলিক সংগ্রামে অবতীর্ণ হন এবং এর ফলে তিনি ভারতব্যাপী খ্যাতি অর্জন করেন। নীলকর সাহেবদের অকথ্য অত্যাচারে বিহারের চম্পারণ জেলার নিঃসম্বল চাষিদের দুর্দশা চরমে উঠেছিল। নীলকররা স্থানীয় কৃষকদের মোট জমির 20-3 অংশে নীল চাষ করতে বাধ্য করত এবং চাষের দ্বারা উৎপন্ন নীল কৃষকেরা নীলকরদের কাছে নির্দিষ্ট দামে বিক্রি করতে বাধ্য ছিল। এই ব্যবস্থা 3 কাঠিয়া ব্যবস্থা নামে পরিচিত ছিল। এছাড়া তাদের উপর আরো নানা ধরনের অত্যাচার চলত। কোনো সর্বভারতীয় নেতার সঙ্গে যোগাযোগ না করে ব্রজকিশোর প্রসাদ, রাজেন্দ্র প্রসাদ, মজহুরুল হক, আচার্য কৃপালনী ও মহাদেব দেশাইয়ের মতো কয়েকজন তরুণ জাতীয়তাবাদীকে সঙ্গে নিয়ে গান্ধীজি চম্পারণে উপস্থিত হন 1917 খ্রিস্টাব্দে এবং কৃষকদের দুর্দশা ও নীলকরদের অত্যাচার সম্পর্কে অনুসন্ধান করতে থাকে। ক্রুদ্ধ সরকার তাকে চম্পারণ ত্যাগের নির্দেশ দিলে তিনি তা উপেক্ষা করেন। তাকে বন্দী করে আদালতে হাজির করা হলেও সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয়। শেষ পর্যন্ত নীল চাষীদের অবস্থা সম্পর্কে অনুসন্ধানের জন্য সরকার একটি তদন্ত কমিটি নিয়োগ করে 10ই জুন 1917 খ্রিস্টাব্দে এবং এর ফলে চম্পারণ কৃষি বিল পাশ করে চম্পারণের 100 বর্ষব্যাপী অত্যাচারের অবসান ঘটানো হয়। 1918 খ্রিস্টাব্দে অজন্মার জন্য গুজরাটের খেরা জেলায় কৃষকদের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। এ সত্ত্বেও রাজস্ব আদায়ের জন্য সরকার নানাভাবে তাদের উপর উৎপীড়ন করতে থাকে। বল্লভভাই প্যাটেল, ইন্দুলাল যাজ্ঞিক প্রমুখ তরুণদের সঙ্গে নিয়ে গান্ধীজি তখন সেখানে সত্যাগ্রহ শুরু করেন এবং সরকারের অত্যাচার সত্ত্বেও প্রজাদের কোনো প্রকার কর না দেওয়ার আহ্বান জানান। আন্দোলনের চাপে শেষ পর্যন্ত সরকার নতি স্বীকারে বাধ্য হয়। আহমেদাবাদের মিল মজুররা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছিল। শ্রমিকরা বোনাস ছাঁটাই বন্ধ এবং 50% মজুরি বৃদ্ধির দাবি জানাচ্ছিল। মালিকরা 20% মজুরি বৃদ্ধিতে রাজি ছিল। গান্ধীজি শ্রমিকদের অহিংস ধর্মঘটের পরামর্শ দেন এবং তাদের দাবির সমর্থনে তিনি নিজে অনশন শুরু করেন। মালিকদের নেতা ছিলেন বিখ্যাত শিল্পপতি অম্বালাল সরাবাই। তার বোন অনুসুয়াবেন ছিলেন গান্ধীজির শিষ্যা এবং খেরার সত্যাগ্রহে অংশগ্রহণকারিণী। এতেও অম্বালাল সারাভাই প্রভাবিত হননি। শেষ পর্যন্ত আন্দোলনের ব্যাপকতায় মিল কর্তৃপক্ষ ভীত হয়ে আন্দোলনের 4র্থ দিনে শ্রমিকদের বেতন 35% বৃদ্ধি করতে বাধ্য হন। বিহার, গুজরাট ও আহমেদাবাদে গান্ধীজির আন্দোলন কৃষক, শ্রমিক, ইংরেজ শাসক, নীলকর সাহেব ও জমিদার মহাজন সম্পর্কে ভয় ভাঙতে সাহায্য করে এবং যুগ যুগ ধরে সঞ্চিত জড়ত্ব ও তন্দ্রা থেকে গ্রামগুলি জেগে ওঠে। নিরক্ষর দরিদ্র গ্রামবাসীরা গান্ধীজিকে অবতারের সঙ্গে তুলনা করতে থাকে। 1917 খ্রিস্টাব্দের 27 এপ্রিল বেতিয়ার এসডিও লিখছেন, নিরক্ষর জনগণের সামনে গান্ধী এক অনাগত কল্পরাজ্যের স্বপ্ন তুলে ধরেছেন। চম্পারণের সরকারি তদন্ত কমিটির সামনে সাক্ষ্য দিতে গিয়ে জনৈক কৃষক বলেন, গান্ধী হচ্ছেন রাম। গান্ধী আমাদের মধ্যে আছেন, তাই আমরা নীলকর রাক্ষসদের ভয় পাই না। চম্পারণে গান্ধীজির সংগ্রাম ভারতে প্রথম সত্যাগ্রহ আন্দোলন এবং এই প্রথম সংগ্রামে তিনি জয়যুক্ত হন।
ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেন যে চম্পারণ সত্যাগ্রহ হল সর্বভারতীয় রাজনৈতিক নেতা হিসাবে গান্ধীজির উত্থানের প্রথম পদক্ষেপ। The Champaran incident may be regarded as the first stage in the emergence of Gandhi as the political leader of India. ডক্টর জুডিথ ব্রাউন বলেন যে এই আন্দোলনের মাধ্যমে ভারতীয় কৃষক সমাজের সঙ্গে তার প্রথম যোগসূত্র স্থাপিত হয় এবং তিনি তাদের অবর্ণনীয় দুঃখ দারিদ্র্য সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেন। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে খেরা আন্দোলন একটি আঞ্চলিক আন্দোলন হলেও এই আন্দোলন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের চরিত্রে রূপান্তর ঘটায়। শান্ত নিরীহ গ্রামবাসীরা আত্মবিশ্বাসে উদ্বুদ্ধ হয়ে সত্যাগ্রহ ও গণ আন্দোলনের পথ ধরে। আহমেদাবাদে অনশনের মাধ্যমে তিনি সর্বপ্রথম অনশনকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেন। ডক্টর জুডিথ ব্রাউন বলেন যে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর সঙ্গে যুক্ত না হয়েও খেরা সত্যাগ্রহের মাধ্যমে গান্ধীজি রাজনীতিবিদ হিসেবে তাঁর দক্ষতা প্রমাণিত করেন। সর্বশেষে বলতে হয়, এইসব আন্দোলনের মাধ্যমে গান্ধীজি গ্রামের নিরক্ষর কৃষক, শহরের মজুর ও জাতীয়তাবাদী বুদ্ধিজীবীদের মধ্যে সমন্বয় ঘটিয়ে জাতীয় আন্দোলনের পরিধি বিস্তৃততর করেন এবং সর্বভারতীয় রাজনীতিতে নিজের প্রবেশের পথ উন্মুক্ত করেন। প্রথম বিশ্বযুদ্ধ ও জাতীয়তাবাদী রাজনীতি। 1914 খ্রিস্টাব্দে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, ভারতীয় জাতীয়তাবাদী রাজনীতিতে তখন প্রবল হতাশা বিদ্যমান। প্রথম বিশ্বযুদ্ধের সুযোগে ভারতীয় বিপ্লবীরা তখন বিদেশের সাহায্য নিয়ে ভারতে একটি বিপ্লব সংগঠিত করতে সচেষ্ট ছিল। জাতীয় কংগ্রেস তখন একরকম নিষ্প্রভ। রাজনৈতিক মতাদর্শ নিয়ে 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে জাতীয় কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থী নামে দুই দলে বিভক্ত হয়ে পড়ে এবং চরমপন্থীরা কংগ্রেস থেকে বিতাড়িত হন। এর ফলে নরমপন্থী পরিচালিত কংগ্রেস দুর্বল হয়ে পড়ে। চরমপন্থীরাও ভারতে কোনো শক্তিশালী সংগঠন গড়ে তুলতে পারেননি। বাল গঙ্গাধর তিলকের নির্বাসন 1908 খ্রিস্টাব্দে, সরকারি দমন নীতির প্রকোপে বিপিনচন্দ্র পাল ও লাজপত রায়ের ভারত ত্যাগ, কৃষ্ণ কুমার মিত্র, অশ্বিনী কুমার দত্ত, শ্যামসুন্দর চক্রবর্তী প্রমুখ 9 জন নেতার নির্বাসন 11 ডিসেম্বর 1908 খ্রিস্টাব্দে, ঢাকা অনুশীলন সমিতি, শহীদ সমিতি ও ব্রতী সমিতির নিষিদ্ধকরণ এবং রাজনীতির সঙ্গে অরবিন্দ ঘোষের সম্পর্ক ছিল চরমপন্থীদের নেতৃত্বহীন করে দেয়। নেতৃত্বহীনতা ও সরকারি দমন নীতির ফলে চরমপন্থী আন্দোলন প্রাণহীন হয়ে পড়ে। অপরদিকে বার্ধক্যের ফলে নরমপন্থী নেতারাও তখন কর্মশক্তি হারিয়ে ফেলেন। ব্রিটিশ সরকারের প্রত্যক্ষ উৎসাহে 1906 খ্রিস্টাব্দে ঢাকায় সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। সূচনা পর্বে এই প্রতিষ্ঠান আলীগড়ের নেতাদের কর্তৃত্বাধীন থাকলেও ক্রমে মোহাম্মদ আলী, শওকত আলী, ওয়াজির হাসান, হযরত মোহানি, হাকিম আজমাল খান, মজহারুল হক, ফজলুল হক প্রমুখ প্রগতিবাদী তরুণ নেতৃবৃন্দ 1912 খ্রিস্টাব্দে আলীগড় নেতাদের হাত থেকে মুসলিম লীগের নেতৃত্ব কেড়ে নেন। তারা যুবক দল বা ইয়ং পার্টি নামে পরিচিত ছিল। 1913 খ্রিস্টাব্দে এই দল নতুন রাজনৈতিক আদর্শ ঘোষণা করে। একটি প্রস্তাবে বলা হয় যে অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে মিলিত হয়ে ভারতের স্বায়ত্তশাসন অর্জন করতে হবে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ভারতবর্ষ ব্রিটিশের যুদ্ধ প্রচেষ্টায় সামিল হয় এবং অর্থ, রসদ ও জনবল দিয়ে ব্রিটেনকে সাহায্য করতে থাকে। গান্ধীজি, নির্বাসন প্রত্যাগত তিলক ও অন্যান্য নেতৃবৃন্দ ব্রিটেনকে সর্বতোভাবে সাহায্য করতে থাকে। গান্ধী ও তিলক বিশ্বযুদ্ধে ইংরেজদের সেনা সংগ্রহের দায়িত্ব গ্রহণ করেন। তবে একথা ঠিকই যে ব্রিটিশের প্রতি আনুগত্য বা ব্রিটিশ স্বার্থের সমর্থনে নেতৃবৃন্দ এইসব কাজ করেননি। পণ্ডিত জওহরলাল নেহরুর আত্মজীবনী থেকে জানা যায় যে ব্রিটিশ সরকারের প্রতি সরব আনুগত্য প্রকাশ করা সত্ত্বেও ব্রিটিশদের প্রতি কারোর কোনো অনুভূতি ছিল না।
ব্রিটিশের পরাজয়ে নরমপন্থী ও চরমপন্থী দুপক্ষই উল্লসিত হয়ে উঠতেন। আসলে ভারতীয় নেতৃমণ্ডলী মনে করেছিলেন যে যুদ্ধে জয়লাভের পর ভারতের প্রতি কৃতজ্ঞতাবশত ভারতকে স্বায়ত্তশাসন দেয়া হবে, এবং এই ধারণার বশবর্তী হয়েই ইংল্যান্ডের যুদ্ধ প্রচেষ্টাকে তারা সর্বতোভাবে সাহায্য করতে অগ্রসর হন। প্রথম বিশ্বযুদ্ধের কালে ভারতীয় রাজনীতিতে তিনটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। 1. নরমপন্থী ও চরমপন্থীদের মিলন। 2. লখনৌ চুক্তির মাধ্যমে হিন্দু মুসলিম ঐক্য। এবং 3. হোম রুল আন্দোলন। 1914 খ্রিস্টাব্দের 16 জুন দীর্ঘ কারাদণ্ড ভোগের পর বাল গঙ্গাধর তিলক মুক্ত হন। ইতিমধ্যে তার রাজনৈতিক মতাদর্শে যথেষ্ট পরিবর্তন ঘটে। তিনি ইংরেজ শাসনের পক্ষে এবং চরমপন্থী ও নরমপন্থীদের মিলনের পক্ষে মতামত ব্যক্ত করতে থাকেন। অ্যানি বেসান্ট তিলকের কংগ্রেসে যোগদানের ব্যাপারে সক্রিয় ভূমিকা গ্রহণ করেন। ইতিমধ্যে ঘোরতর তিলক বিরোধী নরমপন্থী গোপাল কৃষ্ণ গোখলে ও ফিরোজ শাহ মেহতার মৃত্যু হলে তিলকের কংগ্রেসে যোগদানে আর কোনো অসুবিধা থাকে না। 1916 খ্রিস্টাব্দে অম্বিকাচরণ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনে চরমপন্থীরা পুনরায় কংগ্রেসে যোগদান করে। লখনৌ চুক্তি 1916 খ্রিস্টাব্দ। প্রথম বিশ্বযুদ্ধের সময় 1916 খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। এর পশ্চাতে নানা কারণ ছিল। বঙ্গভঙ্গ বাতিল হওয়ায় মুসলিম সমাজ সরকারের প্রতি ক্ষুব্ধ হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধে ইংল্যান্ড তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করায় ভারতীয় মুসলিমরা ক্ষিপ্ত হয়ে ওঠে, কারণ তুরস্কের সুলতান খালিফা বা মুসলিম জগতের ধর্মগুরু হিসাবে পরিচিত ছিলেন। মুসলিম লীগের প্রগতিশীল যুবক দল আলিগড়ের সংকীর্ণ ও সামন্ততান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তে ভিন্নতর মানসিকতা ও উদার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির অধিকারী ছিলেন। মৌলানা আজাদ, আনসারি, আজমাল খান প্রমুখ মুসলিম নেতৃবৃন্দের সঙ্গে কংগ্রেসের যথেষ্ট মিলন সম্ভাবনা ছিল। উগ্রপন্থী প্রচার কার্যের অভিযোগে 1914 খ্রিস্টাব্দে আবুল কালাম আজাদের আল হিলাল ও মৌলানা মোহাম্মদ আলীর কমরেড পত্রিকা দুটি নিষিদ্ধ হয়। ব্রিটিশ বিরোধিতার জন্য মৌলানা মোহাম্মদ আলী, তাঁর ভ্রাতা মৌলানা শওকত আলী, হযরত মুহানি ও আবুল কালাম আজাদকে অন্তরীণ করা হয়। বলা বাহুল্য, এইসব কারণে মুসলিম জাতীয়তাবাদীদের মধ্যে কংগ্রেসের সঙ্গে সহযোগিতার আগ্রহ দেখা দেয়। এই আগ্রহের ফল হল কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি। এই চুক্তি সম্পাদনে তিলক অতি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। 1916 খ্রিস্টাব্দের ডিসেম্বরে লখনৌয়ে অনুষ্ঠিত কংগ্রেস ও লীগের বার্ষিক অধিবেশনে দুই দলই পৃথক পৃথকভাবে শাসন সংস্কারের একই প্রস্তাব গ্রহণ করে এবং উভয়ে সংঘবদ্ধ আন্দোলন চালাবার সিদ্ধান্ত নেয়। এই চুক্তি অনুসারে কংগ্রেস ও মুসলিম লীগ যুগ্মভাবে সরকারের কাছে শাসনতান্ত্রিক সংস্কারের দাবি পেশ করতে সম্মত হয়। মুসলিম লীগ কংগ্রেসের স্বরাজের আদর্শ মেনে নেয় এবং কংগ্রেসও মুসলিম লীগের পৃথক নির্বাচন ব্যবস্থার দাবি মেনে নেয়। স্থির হয় যে প্রতিটি প্রাদেশিক আইনসভায় মুসলিম সদস্যদের সংখ্যা নির্দিষ্ট করা হবে এবং কেন্দ্রীয় আইন পরিষদের মোট সদস্যদের 1/3 হবেন মুসলিম সদস্য। ডক্টর বিপিন চন্দ্রের মতে হিন্দু মুসলিম ঐক্যের ক্ষেত্রে লখনৌ চুক্তি ছিল এক অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই চুক্তির মাধ্যমে দীর্ঘদিনের তিক্ততা ভুলে দুই প্রতিষ্ঠান মিলিত হয় এবং যুগ্মভাবে ইংরেজ সরকারের কাছ থেকে রাজনৈতিক অধিকার অর্জনের সিদ্ধান্ত গ্রহণ করে। এই চুক্তি প্রমাণ করে যে ধর্মীয় পার্থক্য থাকা সত্ত্বেও জাতীয় প্রয়োজনে দুই সম্প্রদায় মিলিত হতে পারে এবং দুই সম্প্রদায়ের মধ্যে বিরোধ কখনোই অনিবার্য নয়। বহু রাজনৈতিক নেতা ও ঐতিহাসিক কর্তৃক লখনৌ চুক্তি সমালোচিত হয়েছে। 1. গান্ধীজির মতে এই চুক্তি ছিল ধনী শিক্ষিত হিন্দু ও ধনী শিক্ষিত মুসলিম নেতৃবৃন্দের মধ্যে একটি বোঝাপড়া মাত্র।
সাধারণ হিন্দু ও মুসলিম জনগণের সঙ্গে এই চুক্তির কোনো সম্পর্ক ছিল না। 2. আসলে এই চুক্তিতে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের পৃথক অস্তিত্ব ও পৃথক স্বার্থকেই মেনে নেওয়া হয় এবং এইভাবে এই চুক্তির মাধ্যমে ধর্মকে রাজনীতির মধ্যে টেনে আনা হয়। ডক্টর বিপিন চন্দ্রের মতে এই চুক্তি ভারতের রাজনৈতিক ক্ষেত্রে সাম্প্রদায়িকতার পুনরাগমনের দ্বার উন্মুক্ত করেই রেখেছিল। The Lucknow Pact left the way open to the future resurgence of communalism in Indian politics. ডক্টর অমলেশ ত্রিপাঠীও ঠিক এই একই মত প্রকাশ করেছেন। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে রাজনৈতিক ঐক্য সাধনের অভিপ্রায় কংগ্রেস নেতৃবৃন্দ সাম্প্রদায়িক সূত্রকে মেনে নিয়ে প্রবল অদূরদর্শিতার পরিচয় দেন এবং এইভাবে ভারতীয় রাজনীতিতে পাকিস্তান আন্দোলনের প্রকৃত ভিত্তি স্থাপিত হয়। ডক্টর জুডিথ ব্রাউনের মতে মুসলিম লীগ সর্বশ্রেণী বা সর্বস্তরের মুসলিমদের প্রতিষ্ঠান ছিল না। স্বভাবতই বহু মুসলিম এই চুক্তির বিরোধী ছিলেন। এ সত্ত্বেও বলতে হয় যে সমকালে এই চুক্তির গুরুত্ব ছিল অপরিসীম এবং দুই দলের ঐক্য ব্রিটিশ শক্তিকে যথেষ্ট পরিমাণে বিব্রত করে। হোম রুল আন্দোলন 1916 থেকে 1917 খ্রিস্টাব্দ। 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে নরমপন্থী নিয়ন্ত্রিত জাতীয় কংগ্রেস প্রাণহীন হয়ে পড়ে এবং ভারতীয় জাতীয় আন্দোলনও একেবারে গতিহীন হয়ে যায়। যুদ্ধকালীন করভার, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং সীমাহীন বেকারত্ব সাধারণ মানুষকে সরকার ও নরমপন্থীদের সম্পর্কে বীতশ্রদ্ধ করে তোলে। এই সময় বাল গঙ্গাধর তিলক এবং ভারতে থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাত্রী শ্রীমতী অ্যানি বেসান্তের নেতৃত্বে পরিচালিত হোম রুল আন্দোলন নিথর নিস্তব্ধ জাতীয় জীবনকে আবার প্রাণবন্ত ও গতিশীল করে তোলে। 1914 খ্রিস্টাব্দের পূর্ব পর্যন্ত শ্রীমতী অ্যানি বেসান্ত একজন ধর্ম ও সমাজ সংস্কারক রূপেই পরিচিতা ছিলেন। তিনি উপলব্ধি করেন যে ভারতে হোম রুল বা স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত না হলে ভারতে কোনো উন্নতির সম্ভাবনা নেই। এই কারণে তিনি আয়ারল্যান্ডের রেমন্ডসের হোম রুল লীগের অনুকরণে ভারতে হোম রুল বা স্বায়ত্তশাসন প্রবর্তনের কথা চিন্তা করেন। হোম রুল বলতে তিনি বুঝতেন গ্রাম্য পঞ্চায়েত থেকে মিউনিসিপ্যালিটি, জেলা বোর্ড, প্রাদেশিক ব্যবস্থা পরিষদ ও নিখিল ভারতীয় পার্লামেন্ট পর্যন্ত সর্বত্রই ঔপনিবেশিক শাসন ব্যবস্থার অনুরূপ স্বায়ত্তশাসন এবং প্রতিরক্ষা ও বৈদেশিক সম্পর্ক ব্যতীত শাসন ব্যবস্থার প্রতিটি বিষয়ে ভারতীয়দের পূর্ণ নিয়ন্ত্রণ। শ্রীমতী বেসান্ত 1914 খ্রিস্টাব্দের 2রা জানুয়ারি কমনওয়েলথ এবং 14 জুলাই নিউ ইন্ডিয়া পত্রিকা প্রকাশ করে তার আদর্শ প্রচার করতে থাকেন। তার সুললিত ভাষণেও জনগণের মধ্যে সাড়া জাগে। নির্বাসন প্রত্যাগত তিলকও তার সঙ্গে যোগ দেন। তিলকের মারাঠা ও কেশরী পত্রিকা হোম রুল আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করতে থাকে। শ্রীমতী বেসান্ত ও তিলক জাতীয় কংগ্রেসের সঙ্গে যুগ্মভাবে এই আন্দোলন পরিচালনার পক্ষপাতী ছিলেন, কিন্তু নরমপন্থী পরিচালিত জাতীয় কংগ্রেস এতে যোগদান করেন। এর ফলে 1916 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে শ্রীমতী বেসান্ত নিজ দায়িত্বে হোম রুল লীগ প্রতিষ্ঠিত করেন। খুব অল্প দিনের মধ্যেই বোম্বাই, এলাহাবাদ, মথুরা, কানপুর, বারাণসী, কালিকট, মাদ্রাজ প্রভৃতি স্থানে এই সংস্থার শাখা স্থাপিত হয়। অপরদিকে 1915 খ্রিস্টাব্দের 23 ও 24 ডিসেম্বর তিলক পুনায়, বোম্বাই, মধ্যপ্রদেশ ও বেরারের চরমপন্থীদের এক সম্মেলন আহ্বান করেন। এই সম্মেলনের ভিত্তিতেই 1916 খ্রিস্টাব্দের 28 এপ্রিল জোসেফ ব্যাপিস্টা ও এন.সি. কেলকারকে যথাক্রমে সভাপতি ও সম্পাদক নিযুক্ত করে তিলকের ইন্ডিয়ান হোম রুল লীগ প্রতিষ্ঠিত হয়। জি.এস. খাপারদে, বি.এস. মুঞ্জে, আর.পি. কারান্দিকারের সদস্য হন। বলা হয় যে এই লীগের উদ্দেশ্য হল ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে নিয়মতান্ত্রিক উপায়ে হোম রুল বা স্বায়ত্তশাসন অর্জন করা এবং সেই উদ্দেশ্যে জনমতকে শিক্ষিত ও সংগঠিত করে তোলা। তিলক ও শ্রীমতী বেসান্তের প্রবন্ধ ও বক্তৃতাবলী সারা দেশে বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করে।
প্রথমে এই আন্দোলন শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেও যুদ্ধকালীন করভার ও ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের দিনে নেতৃবৃন্দের প্রচারাদি সাধারণ মানুষের অসন্তোষের ঘৃতাপ্তি দেয়। এইভাবেই আন্দোলন জনপ্রিয় হয়ে ওঠে এবং গ্রাম ও শহরে বিভিন্ন বর্ণ ও শ্রেণীর মানুষের মধ্যে সম্প্রসারিত হয়। তিলকের মারাঠা ও কেশরী পত্রিকা এবং শ্রীমতী বেসান্তের নিউ ইন্ডিয়া ও কমনওয়েলথ পত্রিকা হাজার হাজার ইস্তাহার ও ভারতের বিভিন্ন অঞ্চলে তাদের বক্তৃতা সাধারণের মনে প্রবল চাঞ্চল্যের সৃষ্টি করে। এ সময় তিলক এমনই জনপ্রিয়তা অর্জন করেন যে তিনি একজন জাতীয় বীরে পরিণত হন। জনতা তাকে দেবতার মতো শ্রদ্ধা করতে থাকে এবং তিনি লোকমান্য উপাধিতে ভূষিত হন। তিলক এই সময় ঘোষণা করেন যে স্বরাজ আমাদের জন্মগত অধিকার এবং আমরা তা অর্জন করবই। মূলত মহারাষ্ট্র ও কর্ণাটকের মধ্যে সীমাবদ্ধ তিলকের প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয় যে 1917 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে তাদের সদস্য সংখ্যা ছিল 14,000 এবং 1918 খ্রিস্টাব্দে তা বৃদ্ধি পেয়ে হয় 32,000। অপরপক্ষে 1917 খ্রিস্টাব্দে বোম্বাই ও মধ্যপ্রদেশ ব্যতীত সমগ্র ভারতে কর্মরত বেসান্তের সংগঠনের সদস্য সংখ্যা ছিল 27,000। কেবলমাত্র ভারতের অভ্যন্তরেই নয়, ভারতের বাইরে লন্ডন ও সান ফ্রান্সিসকোতেও এর শাখা প্রতিষ্ঠিত হয়। এইভাবে 1916 খ্রিস্টাব্দে কংগ্রেসে যোগদানের পূর্বেই চরমপন্থীরা নিজস্ব একটি পৃথক সংগঠন গড়ে তুলতে সক্ষম হয়। বলা বাহুল্য, ভারতে একই সময় দুটি হোম রুল লীগ থাকলেও তাদের মধ্যে অতি ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। আন্দোলনের ব্যাপকতায় ভীত সরকার তিলক ও বিপিন চন্দ্র পালের দিল্লি ও পাঞ্জাব এবং বেসান্তের মধ্যপ্রদেশ ও বেরার প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে। হোম রুল লীগ অনুষ্ঠিত সভা সমিতিতে যাতে ছাত্ররা যোগদান করতে না পারে সেই মর্মে কেবলমাত্র বাংলা ব্যতীত অন্যান্য সকল প্রাদেশিক সরকার সর্বত্র আদেশ জারি করে। বিপ্লবাত্মক বক্তৃতা করার অভিযোগে সরকার তিলককে গ্রেপ্তার করে এবং তাকে অন্তত 1 বছর সৎভাবে থাকবার জন্য 20,000 টাকার ব্যক্তিগত বন্ড ও 2 জন জমিদার রাখার নির্দেশ দেয়। হাইকোর্টে আপিল করে তিলক জয়যুক্ত হন। বেসান্তের নিউ ইন্ডিয়া পত্রিকার জন্য প্রথমে 2,000 টাকা এবং পরে 10,000 টাকা জামিন চাওয়া হয়। এইসব ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। গান্ধীজি, জিন্নাহ প্রমুখ নেতারা প্রতিবাদ জানান এবং জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ প্রবল আন্দোলনের হুমকি দেয়। 1917 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর এক গোপন রিপোর্টে লিখেছে, পরিস্থিতি অত্যন্ত জটিল, জনসাধারণের উপর নরমপন্থীদের প্রভাব অতি ক্ষীণ এবং তারা তিলক ও বেসান্তের প্রবল সমর্থক। আন্দোলনের ব্যাপকতা এবং তিলক ও বেসান্তের প্রতি সরকারি আচরণ কংগ্রেসকে বিশেষভাবে প্রভাবিত করে। 1916 খ্রিস্টাব্দের ডিসেম্বরে অনুষ্ঠিত কংগ্রেসের লখনৌ অধিবেশনে এই 2 নেতাকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়। সভাপতির ভাষণে অম্বিকাচরণ মজুমদার তাদের উপর আক্রমণের তীব্র নিন্দা করেন। কংগ্রেস ও মুসলিম লীগ এই সময় হোম রুল লীগের সঙ্গে সহযোগিতার নীতি ঘোষণা করে। উত্তরপ্রদেশের গভর্নর তিলক সম্পর্কে লিখেছেন যে এই অধিবেশন তিলকের ব্যক্তিগত বিজয় সূচিত করেছে এবং তার অভাবনীয় জনপ্রিয়তা সর্বক্ষেত্রে প্রমাণিত হয়েছে। 1917 খ্রিস্টাব্দের 15 জুন শ্রীমতী বেসান্ত ও তাঁর 2 সহকর্মীকে মাদ্রাজ সরকার গ্রেপ্তার করলে সারা দেশে এমনকি বিদেশেও প্রতিবাদের ঝড় ওঠে। নরমপন্থী মদনমোহন মালব্য ও সুরেন্দ্রনাথ, মুসলিম লীগের প্রাচীনপন্থী নেতা আগা খা, এমনকি গান্ধী, জিন্নাহ প্রমুখ নেতৃবৃন্দ প্রতিবাদ জানান। গান্ধীজি এই ঘটনাকে গুরুতর ভ্রান্তি বা বিগ ব্লান্ডার বলে অভিহিত করেন। স্যার সুব্রহ্মণ্য আয়ার নাইট উপাধি ত্যাগ করেন। শেষ পর্যন্ত সরকার তাদের মুক্তি দিতে বাধ্য হয় এবং বিজয়ী বীরের প্রতি সম্মান প্রদর্শনের জন্য 1917 খ্রিস্টাব্দে কলকাতা কংগ্রেসে শ্রীমতী বেসান্তকে সভাপতি পদে নির্বাচিত করা হয়। আন্দোলন দমনের অন্য পথ না পেয়ে 1917 খ্রিস্টাব্দের 20 আগস্ট ভারত সচিব মন্টেগু ব্রিটিশ পার্লামেন্টে ঘোষণা করেন যে
ব্রিটিশ সরকার ভারতে দায়িত্বশীল প্রতিনিধিমূলক সরকার স্থাপনকেই তার আশু লক্ষ্য বলে মনে করে এবং সেই লক্ষ্য পূরণ করার জন্য যথাসাধ্য ব্যবস্থা অবলম্বন করতে চলেছে। বলা বাহুল্য, হোম রুল আন্দোলনের তীব্রতাই সরকারকে এই ঘোষণা করতে বাধ্য করে। এই ঘোষণার উপর ভিত্তি করেই 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার প্রবর্তিত হয়। ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেন যে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে হোম রুল আন্দোলন এক নবযুগের সূচনা করে। এই আন্দোলন নরমপন্থী কংগ্রেস নেতৃত্বের অসারতা প্রমাণ করে জাতীয় আন্দোলনে নতুন গতিবেগ সঞ্চার করে এবং দেশবাসীকে জানিয়ে দেয় যে গণ আন্দোলনই জাতির মুক্তির একমাত্র উপায়। সংকীর্ণ সীমার মধ্যে আবদ্ধ নরমপন্থী পরিচালিত জাতীয় কংগ্রেসকে এই আন্দোলন জনগণের কাছে পৌঁছে দেয়। এই আন্দোলনের তীব্রতার ফলেই ভারত সচিব মন্টেগু নীতিগতভাবে ভারতবাসীর স্বায়ত্তশাসনের অধিকার মেনে নেন। এই আন্দোলনের মাধ্যমে ভারতীয় রাজনীতিতে তিলকের নেতৃত্ব পুনঃপ্রতিষ্ঠিত হয়। ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেন, হোম রুল আন্দোলন তিলকের মহান রাজনৈতিক জীবনের যথাযোগ্য শেষ অনুচ্ছেদ। তিলকের এই গণ আন্দোলন গান্ধীজির গণ আন্দোলনের পথ প্রস্তুত করে। তাই বলা হয় যে হোম রুল আন্দোলন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে গান্ধী যুগের পূর্বাভাস। মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার। ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ভারতীয়দের স্বায়ত্তশাসন দেওয়ার জন্য ভারত সচিব মন্টেগু এবং ভারতের বড়লাট চেমসফোর্ড একটি রিপোর্ট দাখিল করেন। এই রিপোর্টের উপর ভিত্তি করে 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার পাশ করা হয়। মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কারের দ্বারা কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা ও আয় সুনির্দিষ্টভাবে বন্টন করা হয়। কেন্দ্রীয় সরকারের উপর দেশরক্ষা, রেলপথ, মুদ্রা, পররাষ্ট্রনীতি, শুল্ক, ডাক ব্যবস্থা প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়ের দায়িত্ব অর্পিত হয়। অপরপক্ষে প্রাদেশিক সরকারগুলির হাতে আইন শৃঙ্খলা রক্ষা, পুলিশ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, রাজস্ব, যোগাযোগ প্রভৃতির দায়িত্ব দেয়া হয়। প্রাদেশিক সরকারের দায়িত্বগুলিকে দুই ভাগে বিভক্ত করা হয়: সংরক্ষিত বিষয় ও হস্তান্তরিত বিষয়। আইন শৃঙ্খলা, পুলিশ, প্রশাসন, অর্থ, বিচার, শ্রম প্রভৃতি বিষয়গুলি সংরক্ষিত বিষয় এবং এই বিষয়গুলি পরিচালনার দায়িত্ব ছিল প্রাদেশিক গভর্নর ও তাঁর কার্যনির্বাহক সভার। অপরপক্ষে শিক্ষা ও স্বাস্থ্য, স্বায়ত্তশাসন প্রভৃতি ছিল হস্তান্তরিত বিষয় এবং এগুলি পরিচালনার দায়িত্ব ছিল প্রাদেশিক মন্ত্রীদের হাতে। এই মন্ত্রীরা তাদের কাজকর্মের জন্য প্রাদেশিক আইনসভার কাছে দায়ী থাকতেন। হস্তান্তরিত বিষয়ে প্রাদেশিক আইনসভা কোনো আইন প্রবর্তন করলে গভর্নর বা গভর্নর জেনারেল তা নাকচ করে দিতে পারতেন। এইভাবে এই আইন প্রাদেশিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করে। কেন্দ্রে দুই কক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয়। নিম্নকক্ষের নাম হয় কেন্দ্রীয় আইনসভা এবং ঊর্ধ্বকক্ষের নাম হয় রাষ্ট্রীয় পরিষদ। উচ্চকক্ষের 60 জন সদস্যের মধ্যে 26 জন বড়লাট কর্তৃক মনোনীত এবং বাকি 34 জনকে নির্বাচিত করার ব্যবস্থা করা হয়। নিম্নকক্ষের 140 জন পরে 145 জন সদস্যের মধ্যে 40 জন মনোনীত এবং 100 জনকে পরে 105 জন নির্বাচিত করার ব্যবস্থা করা হয়। উভয় পক্ষেই নির্বাচন প্রথা প্রবর্তিত হয়, তবে এই নির্বাচন হয় সাম্প্রদায়িক ভিত্তিতে। প্রাদেশিক আইনসভাগুলি একক কক্ষ বিশিষ্ট হয়। মন্টফোর্ড শাসন সংস্কারের প্রস্তাবকে সুরেন্দ্রনাথ, শ্রীনিবাস শাস্ত্রী, চিন্তামণি, তেজবাহাদুর শফরু, দিনশা ওয়াচা প্রমুখ নরমপন্থীরা স্বাগত জানান, কিন্তু সংখ্যাধিক্য চরমপন্থীরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, কারণ এতে দায়িত্বশীল শাসন ব্যবস্থা স্থাপনের কোনো কথাই ছিল। এই প্রস্তাব নিয়ে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিরোধ বাধে এবং নরমপন্থীরা ন্যাশনাল লিবারেল ফেডারেশন গঠন করে কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে যায় 1919 খ্রিস্টাব্দে। জাতীয় কংগ্রেসের অমৃতসর অধিবেশনে কংগ্রেস এই প্রস্তাবকে তুচ্ছ, বিরক্তিকর ও নৈরাশ্যজনক বলে অভিহিত করে।
জাতীয় কংগ্রেসের অমৃতসর অধিবেশনে কংগ্রেস এই প্রস্তাবকে তুচ্ছ, বিরক্তিকর ও নৈরাশ্যজনক বা ইনঅ্যাডিকুয়েট, আনস্যাটিসফ্যাক্টরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টিং বলে অভিহিত করে। শ্রীমতী বেসান্ত একে দাসত্বের পরিকল্পনা বলে আখ্যায়িত করেন। এতক্ষণ শুনছিলেন গান্ধীজির অভ্যুদয়ের প্রথম পর্ব। গান্ধীজির এই কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর আপনারা যদি কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতির জন্য এই পর্বটি শুনে থাকেন, তাহলে আমার চ্যানেল স্মার্ট এডুকেশনে আমি কম্পিটিটিভ এক্সামের সমস্ত সাবজেক্ট পড়াচ্ছি, ভালো করে বোঝাচ্ছি। ডেসক্রিপশনে লিংক দেয়া আছে। আর এখনো যদি এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।